তো হ্যালো সবাইকে, দেখো আবার চলে এসেছি আমরা। দেখো এটা আমাদের হচ্ছে ভিডিওটা সরল সুদ কষা। সরল সুদ কষা এর পার্ট টু এটা শুরু করব। তার আগে দেখো, আগের ভিডিওতে একটা জায়গাতে কারেকশন আছে। কারেকশনটা হচ্ছে আমি এক জায়গাতে সুদ আসল সমান বলে দিয়েছিলাম, আসল গণিত সুদ বলে দিয়েছিলাম। ওটা আসল গণিত সুদ হবে না, ওটা হবে, এটা হবে না, শুধু গুণের জায়গাতে যোগ চিহ্ন হবে। কি হবে? আসল যুক্ত সুদ। তো এটা একটা আছে আগের ভিডিওর। ব্যাস, তাহলে আজকের এই ভিডিওটা শুরু করি। দেখো, আগের পার্টটাতে আমরা কি কি করে ফেলেছি। আগের পার্টটাতে আমরা 4টে অঙ্ক করে ফেলেছি। তাহলে একবার রিভিশন করে নিই কি কি করেছি। দেখো, প্রথম পার্টটাতে আমরা পড়েছি যে সুদ ইকুয়াল টু পি আর টি বাই 100, যেটাকে আমরা কি বলতে পারি দাদা? যেটাকে আমরা বলতে পারি যে আমরা পড়েছি পিটিআর বাই 100, আর পিটিআর বাই 100 আর পিআরটি বাই 100 একই জিনিস। আমরা পড়েছি পিটিআর বাই 100, একে অনেক জায়গাতে পিআরটি বাই 100 লেখা হয়। আচ্ছা, এইভাবে করার কারণ কি দাদা? কারণ হচ্ছে এই নিয়ম ভাবে মনে রাখার জন্য কি পিটি টিচার রেড কালারের টি শার্ট পরে আছে। তাহলে কোনটা কি দাদা? আগের দিন তো বলা হয়েছে, তাও একবার রিভিশন করে নিচ্ছি। তাহলে দেখো কোনটা কি। প্রথমে এটা হচ্ছে সরল সুদ। তো ইংলিশে যদি বলি, ইংলিশে তোমার লাগবে না, তাও একবার দেখে নাও। সিম্পল ইন্টারেস্ট, ঠিক। পি মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যেটাকে সরল সুদের হার বলি, আর টি মানে হচ্ছে টাইম, যেটা অবশ্যই বছরে হবে। ব্যাস, তো এই কটা জিনিস সূত্রটা আগের ক্লাসে আমরা করেছিলাম। তো আজকে আমরা শুরু করছি কোষে দেখি 2। আগের দিন করে ফেলেছি আমরা কি কি। আগের দিন 1, 2, 3, 4 এইগুলো আগের ক্লাসে করা হয়ে গিয়েছে। আজকে আমরা এরপর থেকে করব। দেখো, 5 নম্বর অঙ্কে কি বলা আছে। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। দেখো এখানে কি কি দেওয়া আছে একবার দেখে নি ভালোভাবে। প্রথমে দেওয়া আছে সরল সুদের হার। তো আমায় দেওয়া আছে, এটা দেওয়া আছে সরল সুদের হার, আর ব্যাংকে কিছু টাকা কত বছরের জন্য? 2 বছরের জন্য রেখেছেন। আর এখানে আমাকে সুদ দেওয়া আছে। তাহলে যা যা দেওয়া আছে একবার লিখে নিচ্ছি। আমাকে দেওয়া আছে সরল সুদের হার, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে, এটা সুদ কিন্তু, আর দেওয়া আছে সময়। এই 3টে জিনিস আমাকে দেওয়া আছে। আমাকে বের কি করতে হবে? দেখো, আমি যদি সূত্রটা লিখি তো I ইকুয়াল টু পিটিআর বাই 100 বা পিআরটি বাই 100। কি কি দেওয়া আছে একবার দেখো। সুদ দেওয়া আছে, সুদ এখানে কত? সুদ হচ্ছে 840 টাকা। পি দেওয়া আছে না দাদা, পিটাই দেওয়া নেই। পি সময় কত? 2 বছর। আর কত? আর মানে হচ্ছে সরল সুদের হার, যেটা হচ্ছে 5.25%। তো আমাকে বের কি করতে হবে? খুবই সোজা উত্তর, আমাকে বের করতে হবে এই পি এর মানটা। তাহলে বাকিগুলো আগে লিখে নি কি কি দেওয়া আছে। তাহলে প্রথমে লিখছি বার্ষিক সরল সুদের হার, সুদের হার সমান 5.25%। দেখো, এটাকেই আমি যদি দশমিকে প্রকাশ করি তো কি করি? দশমিকের প্রকাশের নিয়ম হচ্ছে যে যে সংখ্যা লেখা আছে সব সংখ্যা উপরে চুপচাপ লিখে দেবো। কি কি আছে দাদা? 5 আছে, 2 আছে, আর 5 আছে।
নিচে লেখার নিয়ম, নিচে কি কি লিখবো ওটা বুঝে নাও। নিচে আমরা লিখবো, দেখো দশমিকের এই পাশে কটা সংখ্যা আছে, কোন পাশে, দশমিকের ডান পাশে দুটো সংখ্যা আছে, তো এই দুটো সংখ্যার জন্য দুটো শূন্য বসবে আর একটা এক বসে যাবে। তাহলে যে কোনো দশমিককে ভগ্নাংশে এইভাবে প্রকাশ করি এত পার্সেন্ট। এরকম করার দরকার কি, এরকম করার দরকার হচ্ছে যে আমরা যখন ক্যালকুলেশন করব তখন এই হিসেবটাই আমার কাজে লাগবে, এইভাবেই লিখতে হবে আমাকে সংখ্যাকে। এত দূর বোঝা গেছে? হ্যাঁ দাদা এত দূর বোঝা গিয়েছে, ভেরি গুড। এবার আমরা কি করব, কি আর কি দেওয়া আছে, সময়। সময়টা হচ্ছে কত, 2 বছর। আর দেওয়া আছে সুদ, সুদ সমান 840 টাকা। এইখানে কি মিসিং আছে, কি নাই, এখানে ই এর ভ্যালুটা নাই, মানে আসলটা নাই, তো আসলটাকে আমাকে কিছু ধরে নিতে হবে। তো ধরি আসল সমান পি টাকা। কি করলাম, আমাকে যা যা ভ্যালু দেওয়া ছিল সেইগুলো আগে ভালো করে লিখে বসিয়ে দিলাম। নেক্সট আমাকে যেটার ভ্যালু দেওয়া নেই তাকে একটা কিছু অক্ষর ধরে নিলাম, এখনো এর মান আমরা জানি না। এবার এই অক্ষর নিয়ে আমরা ক্যালকুলেশন করব, দিয়ে আমি যে ভ্যালুটা পাবো ওটাই আমার উত্তর। তাহলে প্রশ্নানুসারে কি লিখতে পারি, এই যে এই সূত্রটা আছে না, এই সূত্রতেই আমি সবার মান বসাবো আর কিছু না। তাহলে আমি লিখবো প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে আমি সমীকরণ বানাচ্ছি। দেখো কি হয়, সুদ মানে আই, সুদ কত, 840 টাকা, সমান পিটিআর, পি মানে কি, আসল, আসল আমি কত ধরেছি, আসল আমি ধরেছি পি টাকা, তাহলে আসল আমি নেব পি গণিত, তারপরে কি আছে, তারপরে আছে আমার পি টি, সময়, সময় হচ্ছে 2 বছর, তারপরে আছে আর মানে সরল সুদের হার যেটা হচ্ছে 5, আচ্ছা আমি আগে দশমিকেই লিখি, 5.25, এত, পুরোটা বাই 100। আশা করি এত দূর বোঝা গেছে। হ্যাঁ দাদা এত দূর খুব সুন্দর করে বোঝা গেছে। এবার আমি কি করব, এবার আমার মেন কাজ হচ্ছে এই যে পি এর মানটা, এই যে আমি এখানে সংখ্যা দেখতে পাচ্ছি, এই পি এর মানটা আমাকে বের করতে হবে। তো পি এর মান বের করার জন্য আমি যার মান বের করি, সমীকরণে এটা মনে রাখবে, যার মান আমরা বের করি তাকে আমরা বাঁ দিকে রাখি। তো এই পুরোটাকে কি করব, এটাকে এই পাশে নিয়ে আসবো আর এটাকে ওই পাশে নিয়ে চলে যাব। ঠিক, তাহলে উল্টে লিখছি, এখানে লিখবো আমি বা, আবার বলি কি করছি, আমরা করছি এখানে এই যে সংখ্যাটা আছে সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসছি, এদিকে যে সংখ্যাটা আছে তাকে ওইদিকে নিয়ে যাচ্ছে। তো ওইদিকে যা যা আছে লিখছি পি গণিত 2 গণিত 5.25 বাই 100 সমান 840। তারপরে নেক্সট লাইন কি করব, তারপরে দেখো এক এক করে আমি সংখ্যাকে এ পাশ থেকে ও পাশে পাঠাবো। মানে দাদা, মানে দেখো আমি মান কার বের করছি, এই যে পি এর মান বের করছি, একদম ঠিক কথা। তো যার মান আমরা বের করি তাকে এই দিকে রাখবো, বাকি যা সংখ্যা আছে তাকে আস্তে আস্তে করে আমি ডান দিকে পাঠাবো। তো আগে কে আছে, আগে 100 আছে, 100 এই পাশে কি হচ্ছে, 100 এই পাশে হচ্ছে ভাগ, যখন ওই পাশে যাবে তখন হয়ে যাবে গুণ। নিয়ম কি, ভগ্ন এই সমীকরণে এই পাশে যা থাকে তার উল্টো জিনিস অন্যদিকে ঘটে। তো এইদিকে যা যা আছে সেগুলো লিখলাম, 100 কে ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে পড়ে আছে পি গণিত 2 গণিত 5.25 সমান 840 আগে থেকে ছিল, এই দিক থেকে 100 পাঠিয়েছি, 100 এই পাশে ভাগ হচ্ছিল, ওই পাশে গিয়ে গুণ হয়ে গেল। নেক্সট, এবার দেখো, এবার আমি এই দুটো গুণ করব, গুণ করে কত হবে, আমরা জানি যে 100 দিয়ে গুণ করে দুটো শূন্য বসে যাবে, তাহলে হয়ে যাবে কত, 84,000। এবার দেখো কি করব, এইখানে এই যে সংখ্যাটা আছে এইখানে এক একটা করে
আগে এই যে সংখ্যাটা এটাকে দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ করব। এটাকে দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ করলে আগে দেখিয়েছি যে কিভাবে করব। তো এখানে আমি লিখবো বা পি গুণিত 2 গুণিত 5.2 দশমিকটা তো সরিয়েছি আমি, তো 5.2 5/100 সমান 84000। কি করলাম, এই সংখ্যা দুটো গুণ করেছি। ঠিক এতদূর কোথাও কিছু অসুবিধা? একদমই না দাদা। বা এবার করব কি, এবার আমি আস্তে আস্তে করেও নিয়ে আসতে পারি, একবারেও নিয়ে আসতে পারি। তো আমি আগে কাটাকুটি করে দেখি, কাটাকুটি করে কি পাচ্ছি। এই সংখ্যাটাকে 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 500, একেও 5 দিয়ে কাটবো, 5 একে 5, 500, 5 5 25। এবার কি করব, আবার এইটা 5 দিয়ে যাবে, 5 4 20, এটাও 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 5 একে 5। তাহলে কি কি পড়ে থাকছে? পড়ে থাকছে পি গণিত 2, এখানে আছে 21 আর নিচে আছে 4, তাহলে 21/4 সমান 84,000। এবার বা এই সংখ্যাটাকে আমি সাজিয়ে লিখবো। সাজিয়ে কি করে? এই সংখ্যাটা গুণ হচ্ছে, গুণ কোথায় যায়? উপরে। ভাগ যায় নিচে, গুণ যায় উপরে। তো এটাকে ঠিক করে যদি আমি লিখি তো লিখতে পারবো আমি কি করে, পি গণিত 2 গুণিত 21/4 সমান 84,000। বা এবার দেখো এখানে এই পুরো সংখ্যাটা কি হচ্ছে, এইদিকে হচ্ছে গুণ, ওই পাশে যাবে কি হবে, ভাগ। তো আমি লিখবো সংখ্যাটা ভাগ আকারে, করে থাকছে এখানে শুধু পি, ওইদিকে কি পড়ে আছে, 84,000, 84,000 ভাজিত 2 গুণিত 21/4। এখানে করেছি কি, এই যে এই সংখ্যাটা ছিল এদিকে গুণ হচ্ছিল, এই পাশে ভাগ হলো। এবার এখানে একটা নিয়ম তোমাকে মনে রাখতে হবে। নিয়ম কি? নিয়ম হচ্ছে যে যদি আমি কোনো সংখ্যাকে, সাপোজ আমি নিচ্ছি এ, এই এ সংখ্যাকে আমি ভাগ করছি x/y দিয়ে, তো এটাকে আমি লিখতে পারি কি, এ গণিত y/x। দাদা এখানে কি করলে, এখানে আমি দুটো জিনিস করেছি, ভাগ চিহ্নকে উল্টে আমি করে দিয়েছি গুণ চিহ্ন, আর এই ভগ্নাংশকে ছিল x/y, এটাকে উল্টিয়ে লিখে দিয়েছি y/x। তো আমি যে কোনো ভগ্নাংশ কোনো সংখ্যার সাথে যদি ভাগ হচ্ছে তাকে আমি এইভাবে লিখতে পারি। তো এখানেও তাই করব। এখানে আমি করব কি, বা e ইকুয়াল টু 84000 গণিত, গুণ করেছি, তাহলে এই সংখ্যাটা উপরে যাবে আর উপরের সংখ্যাটা নিচে আসবে। লিখবো আমি উপরে 4, নিচে 2 গুণিত 21। এবার কাটাকুটি করছি। আচ্ছা কাটাকুটিটা এইখানেও হয়ে যেত, এইখানে 4 আর 2 কাটা যেত, এখানে কাটছি। 4 দুগুণে 8, সরি 4 2 দিয়ে কাটছি, 2 দুগুণে 4 আর এখানে 2 একে 2, 21 একে 21, 21 4 4,000। দাদা তুমি কি করে বুঝতে পারলে? আমি এখানে দেখছিলাম 21 আছে, 1 আর 2 আছে, 1 কে 4 দিয়ে গুণ করে 4 হয়, আর 2 কে 4 দিয়ে গুণ করে 8 হয়। তো 8 10 4 তো এখানে আছে। কি কি পড়ে আছে সাজিয়ে একবার লিখে নি। বা পি ইকুয়াল টু 4,000 গুণিত, নিচে কিছু নাই, উপরে আছে একটা 2 সমান, সুতরাং পি সমান 8,000। ব্যাস, আমার পি এর মান পেয়ে গেলাম আমরা। তাহলে আমার কোশ্চেনে যা জিজ্ঞেস করেছে একবার দেখিনি, কোশ্চেনে কি জিজ্ঞেস করেছিল। এখানে দেখো সংখ্যা মানে ক্যালকুলেশন তোমার মনে হতে পারে যে দাদা অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু এখানে অনেক আমি ভেঙে ভেঙে করেছি। তোমাদেরকে অনেক জায়গাতে এত ভেঙে করার দরকার নাই, এখানে বুঝিয়েছি বলে অনেক ভেঙে ভেঙে করেছি। তোমরা এখানে অনেক লাইনটা, দুটো লাইনের কাজ এক লাইনে করতে পারো।
তাহলে এখানে লিখবো কি, তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে এখানে লিখবো তিনি জমা রেখেছিলেন 8,000 টাকা। এত দূর আশা করি অঙ্কটা বোঝা গেছে। এটা হচ্ছে আমার উত্তর। এইটার নিয়মটা মনে রাখবা। এবার দেখো এই অঙ্কটাই তুমি বলবে দাদা অনেক বড় হয়ে গেল অঙ্ক। এই অঙ্কটাই যখন আমরা অনেক প্র্যাকটিস আমাদের হয়ে যাবে তখন কি করে করবো একবার দেখে নাও। আরেকটা পাতা নিচ্ছি। কত দাগের অঙ্ক ছিল? এটা ছিল 5-এর দাগের অঙ্ক। তো 5-এর দাগের অঙ্ক আমরা ক্যালকুলেশনটাই শুধু বলবো। 5-এর দাগের অঙ্ক যখন অনেক আমরা প্র্যাকটিস হয়ে যাবে তখন আমি ম্যাক্স 5 থেকে 6 লাইন যাবো, তার বেশি আশা করি যাওয়া দরকার নেই। তাহলে কি লিখবো আমি প্রশ্ন অনুসারে, বাকি লেখাগুলো সেম হবে উপরে। প্রশ্ন অনুসারে থেকে দেখাচ্ছি, প্রশ্নানুসারে কি লিখবো? সুদ মানে সুদ কত ধরে সুদ দেওয়া আছে 840। পি আমি ধরেছি, আসল ধরে আসি, পিটি সময় হচ্ছে 2 বছর, আর হচ্ছে 5 দশমিক। আচ্ছা এখানে দশমিক না লিখে আমি ডাইরেক্ট সংখ্যায় লিখে দিচ্ছি। তো এখানে কি লিখবো? 525 বাই 100, পুরোটা বাই 100। দেখো এখানে কাটাকুটি করা যাবে? হ্যাঁ যাবে। কোনটার সাথে কোনটা? এইটা 5 দিয়ে কাটছি, 5 20, 5 দিয়ে কেটে 20, উপরে 5 দিয়ে 5 একে 5, 5 শূন্য 5 হলো। আবার 5 দিয়ে 5 চারে 20, একে আবার 5 দিয়ে 5 দুগুণে 10, 5 একে 5, এটা গেল। আর কি পড়ে আছে? আমি কাটছি 2 এককে 2, আর একে কাটছি 2 দুগুণে 4। এবার তাহলে কি কি পড়ে আছে একবার পরিষ্কার করে নিচে লিখে দিচ্ছি। তাহলে আমি লিখবো বা 840 সমান পি গুণিত 21/2, পুরোটা বাই 100। এবার 100 ওইদিকে হচ্ছে ভাগ, এই পাশে এসে হবে গুণ। তাহলে আমি একটা কাজ, দুটো কাজ একটা লাইনে করব। কি করব? আগে সমীকরণকে আমি বাঁ দিকের জিনিসকে ডান দিকে নিয়ে আসবো, ডান দিকের জিনিসকে বাঁ দিকে করব। আর এই 100টা, এই যে 100 সংখ্যাটা লেখা আছে, এটা ওই পাশে গুণ হচ্ছে, এই পাশে পাঠিয়ে আমি ভাগ করব। তো আগে সংখ্যাগুলো আমি পাল্টে নিলাম। ই গণিত 21/2 ইকুয়াল টু 84000, বা ই ইকুয়াল টু 4000। দেখো এই সংখ্যাটা এদিকে গুণ হচ্ছে, ওইদিকে পাঠিয়ে ভাগ হবে, তো উল্টিয়ে যাবে। একবারে আমি সংখ্যাগুলোকে উল্টিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিলাম। 21, তাহলে কত হবে? 21 4 84, সংখ্যা কেটে 4000 গুণ করে 8000। এত দূর আশা করি বোঝা গেছে। ব্যাস, তাহলে আমি একটা জায়গাতে অঙ্কগুলো বোঝানোর জন্য অনেক বড় দেখালাম, আর একটা জায়গাতে অঙ্কটা করে দেখালাম যে যখন তোমার অনেক প্র্যাকটিস হয়ে যাবে তখন তোমাকে অত কষ্ট করা দরকার নাই, তুমি তখন ক্যালকুলেশনটা খুব তাড়াতাড়ি করতে পারবে, তখন অঙ্কটা এরকম ভাবে হবে। নেক্সট আসছি 6 দাগের অঙ্কতে। 6 দাগের অঙ্কটাতে কি বলা আছে? গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। দেখো পড়া শেষ করার আগেই আমার যা যা দরকার আছে সেগুলোর নিচে আন্ডারলাইন করে নেবো আমি। তো আমার দরকার কি কি আছে? আমার দরকার আছে 12% সরল সুদের হারে এইটা কিছু টাকা ধার নিলেন। তাহলে টাকা কত নিয়েছিলেন আসলটা বলেনি। প্রত্যেক মাসে তাকে এত টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? দেখো এখানে সময়টা কিন্তু প্রত্যেক মাস বলেছে। তো মনে আছে আমি বলেছিলাম যে আমরা সময়টা কোনো সময় মাসে বের করবো না, ওটাকে আগে বছরে চেঞ্জ করতে হবে। প্রত্যেক মাস মানে 1 মাস, 1 মাসকে বছরে চেঞ্জ করার জন্য 12 দিয়ে ভাগ করতে হবে, তো 1/12 বছর। ব্যাস, হয়ে গেল। তাহলে এইভাবে অঙ্কগুলো আমরা করবো। কি কি দেওয়া আছে বোঝা গেছে? হ্যাঁ দাদা বোঝা গিয়েছে। কি বের করতে হবে? এখানেও দেখো আসল দেয়নি, তিনি কত টাকা ধার নিয়েছেন ওটা বলা নাই, তাহলে ওটাই আমাকে বের করতে হবে। আগে আমি লিখে দিই যা যা দেওয়া আছে।
সরল সুদের হার সমান 12%, সময় সমান 1 মাস। এবার এটা মাসে তো রাখলে হবে না, আমরা এটাকে অবশ্যই বছরে চেঞ্জ করব। তাহলে 1 মাসকে বছরে চেঞ্জ করার জন্য 12 দিয়ে ভাগ করব। কেন দাদা 12 দিয়ে? কারণ মাস আর বছরের মধ্যে সম্পর্ক হচ্ছে 12, মাস থেকে বছরে ওপরে উঠছি, তাই 12 দিয়ে ভাগ, এত বছর। তাহলে সরল সুদের হার হয়ে গেল, সময় হয়ে গেল। সুদটা কত? 377 টাকা। দেওয়া নেই কি? আসলটা দেওয়া নেই। তাহলে আমি লিখবো, ধরি আসল সমান, ধরি আসল সমান পি টাকা। একই রকম ভাবে আগের অঙ্কটা যেমন করে করেছিলাম হুবহু এই অঙ্কটা সেরকম ভাবেই হবে। তো একটা কাজ করো, ভিডিওটা এখানে থামাও, তোমরা নিজে থেকে অঙ্কটা করার চেষ্টা করো। ব্যাস, এবার অঙ্কটা করি। তাহলে আমি এই 4টা জিনিস পেয়ে গিয়েছি, প্রশ্ন অনুসারে কি লিখবো? প্রশ্নানুসারে i ইকুয়াল টু পিটিআর বাই 100। i, আচ্ছা আচ্ছা লিখে দেখাই, i ইকুয়াল টু পিটিআর বাই 100 বাই বা পিআরটি বাই 100, যেটাকে আমি তাহলে কি কি লিখবো? i মানে হচ্ছে সুদ, সুদ সমান এখানে কত? সুদ সমান আছে 378 ইকুয়াল টু পি আসল, দাদা আসলটা ট্রাই ধরেছি, আসল মানে হচ্ছে পি গণিত পি মানে আর, আর মানে কত? সরল সুদের হার যেটা হচ্ছে 12%, তো গণিত 12 গণিত টি, টি মানে সময় হচ্ছে 1/12, পুরোটা বাই 100। কি করলাম? আমি এই ফর্মুলায় বসিয়েছি, আর কিচ্ছু করিনি। এবার আমি কার মান বের করব? দাদা এখানে তুমি পি এর মান বের করবে। তাহলে যেটার মান বের করব সেটাকে একটু দাগ দিয়ে রাখি যাতে আমার মনে থাকে। আমি মান বের করতে চলেছি এই সংখ্যার, তো যার মান বের করব সেটাকে আমি বাঁ দিকে রাখার চেষ্টা করব। দাদা এটা কি নিয়ম কোথাও? একদম না, করলে সুবিধা হয় এই কারণে আমরা করি এভাবে। বা এই সংখ্যাটা এইদিকে ভাগ হচ্ছে, এই পাশে আসলে গুণ হবে, তাহলে কত হবে? 378। আচ্ছা আগে সংখ্যাটা উল্টিয়ে দিই, আমি লিখবো পি গণিত 12 গণিত 1/12 পুরোটা বাই 100 সমান 378। আমি মান বের করছি, কার মান বের করছি? এর। বাকি সবার তো মান জানি, এখানে করতে হবে আমাকে কি? এই 100টা এইদিকে হচ্ছে ভাগ, ওই পাশে গিয়ে হবে গুণ। তাহলে লিখবো আমি বা পি গণিত 12 ইন্টু 1/12, এখানে দেখো 12 আর 12 এই লাইনে কাটা যেত, আমি কাটিনি, পরের লাইনে কাটবো, সমান ইকুয়াল টু 37800। একবারই গুণ করলাম, কি করলাম? এই 100কে এই সংখ্যার সাথে গুণ করে দুটো শূন্য বেড়ে গেছে, ব্যাস আর কিছু করিনি। নেক্সট, নেক্সট হচ্ছে বা, এখানে 12 আর 12 কেটে গেল, পড়ে আছে শুধু পি। দাদা পি শুধু নাই, 1/1, তো তুমি আমাকে বলো যে 1/1 যদি থাকে তো গুণের ক্ষেত্রে আর ভাগের ক্ষেত্রে এক থাকা যা, না থাকাও তাই, তাই আমি এখানে এই সংখ্যাগুলোকে সরিয়ে দিতে পারি। তো শুধু পড়ে আছে পি। পি সমান কত? পি সমান হচ্ছে 37800। তাহলে আমাকে কোশ্চেনে জিজ্ঞেস কি করেছিল দেখে আসি আরেকবার। কোশ্চেনে আমাকে জিজ্ঞেস করেছিল যে তিনি কত টাকা ধার নিয়েছেন নির্ণয় করি, ব্যাস তিনি এত টাকা ধার নিয়েছিলেন। আশা করি এই পর্যন্ত কোথাও কিছু অসুবিধা নাই। তাহলে আমি লিখে দিচ্ছি, সুতরাং তিনি ধার নিয়েছিলেন সমান 37,800 টাকা।
ব্যাস, এই পর্যন্ত অঙ্কটা বোঝা গেছে। এই পর্যন্ত কি অঙ্কটা এটাই, পুরোটাই। অঙ্কটা এখানে হলো শেষ। তো দেখো এর পরের অঙ্কটা দেখবো কি আছে। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। আগে অঙ্কটা বুঝে নি কি বলেছে। অঙ্কটার মধ্যে বলেছে ভেবে নাও আমার কাছে কিছু একটা টাকা আছে, এইটা হচ্ছে আমার টাকা। এই টাকাটা কিছু বছরে দ্বিগুণ হবে, আর দেওয়া একমাত্র একটাই জিনিস আছে, সুদের হার, যেটা হচ্ছে 6%। এই জিনিসটাই দেওয়া আছে, বাকি সব জিনিস আমাদেরকে ধরতে হবে আর অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখছি কি কি এই জিনিসটাকে এক পাশে রাখি আগে, এই পুরো জিনিসটাকে এক সাইডে রাখি। হুম, তাহলে যা যা দেওয়া নেই সেই সব কিছু আমাদেরকে কি করতে হবে, ধরতে হবে। তাহলে যা যা দেওয়া নেই সেগুলো ধরে নিচ্ছি। ধরি ধরি আসল সমান পি টাকা। আসল সমান পি টাকা। তাহলে বলো যে কিছু বছরে দ্বিগুণ হবে, সুদ আসল কত হয়ে যাবে? সুদ আসল বা সুদে আসলে হয়ে যাবে সমান 2p। সুদে আসলে একবার মনে করি এত টাকা, আচ্ছা আচ্ছা টাকাটাকে লিখি, এত টাকা। মানে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে সুদ যুক্ত আসল যুক্ত সুদ। ঠিক, তারপরে সময় ধরে নিচ্ছি টি বছর, সময় সমান টি বছর। আর দেওয়া আছে সরল সুদের হার, সরল সুদের হার সমান 6%। এবার আমাকে সমীকরণ বানিয়ে পি এর মানটা বের করতে হবে। তার আগে দেখো একটা পি আছে, ওই পিটাকে আমাকে সরাতে হবে। তাহলে এই যা আছে এটাকে এক সাইডে রাখছি। কি করবো এবার, আমি ফর্মুলাটা আগে লিখতে হবে আমাকে। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে সুদ আসল বা সবৃদ্ধি মূল সমান আসল যুক্ত সুদ। সুদের সূত্র কি, সুদের সূত্র পি আর টি বাই 100 বা পিটিআর বাই 100। আমি মুছেই পুরোটার জায়গাতে এই মানটা লিখতে পারি। এখানে আমি কি লিখবো তাহলে, এখানে আমি লিখবো আসল গণিত সময় গণিত সুদের হার। সুদের হার পুরোটা বাই 100। এবার এইখানে দেখো প্রত্যেকের মান আমরা জানি। সুদ আসল কত, দ্বিগুণ হয়েছিল তো 2p। আসল কত ধরেছি আমি, কত পি। এখানেও আসল কত পি। সময় কত, কত বছর আমি ধরেছি টি বছর, এটাই আমাকে বের করতে হবে। এই যে সময়টাই আমার জানা নাই, এই সময়টাই আমাকে বের করতে হবে, টি টাইমটা। তারপরে আর কি আছে, তারপরে আছে সুদের হার, সুদের হার হচ্ছে 6%। ব্যাস, তাহলে আমি কি করব, এই যা মান আমি পেয়েছি এখানে এই মানগুলো সবকটা নিয়ে একটা সমীকরণ বানাবো। তো এখানে যা আছে
তাহলে আমি কি লিখতে পারি? প্রশ্নানুসারে আমি লিখব প্রশ্নানুসারে সুদ আসল কত? 2p, মোট টাকার দ্বিগুণ হয়ে গিয়েছিল। আসল কত? আসল হচ্ছে p যুক্ত পিটিআর বাই 100। তো আসলের জায়গায় p আছে, t সময়ের জায়গায় t ধরেছি, আর এর জায়গায় সরল সুদের হার হচ্ছে 6%, পুরোটা বাই 100। এবার দেখো এখানে, এইখানে এই সাইডে আমি কি করব? এই p আর এই সংখ্যা থেকে এই p, আবার বলছি দুটো সংখ্যা আছে 1 আর 2, এই দুটো সংখ্যা থেকে আমি p যদি বাইরে কমন নিই তাহলে কি পাবো? p যদি বাইরে কমন নিই আমি পাবো, এখানে লিখছি বা 2p ইকুয়াল টু, ওই দুটো সংখ্যা থেকে p কমন নিয়েছি, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? এখানে শুধু p ছিল, তো p কমন নিয়ে নিলে পড়ে থাকবে 1 যুক্ত এইখানে কি আছে? এইখানে p বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো লিখে নিচ্ছি, p ইন্টু 6/100, ব্র্যাকেট ক্লোজ। এবার করতে হবে কি? এবার এখানে আমি লিখবো বা এই আগের লাইনে দুই সাইডে p আছে, p আর p কেটে গেল, তাহলে যা পড়ে আছে সেগুলো আগে লিখে নিই। কি কি পড়ে আছে? 2 ইকুয়াল টু 1 প্লাস 60, কি করলাম? p আর 6 গুণ করেছি, তো 60 হয়ে গেল বাই 100। এবার এখান থেকে কার মান বের করছি? আমরা মান বের করছি কার? t এর। তাহলে আমরা জানি যে কোনো সমীকরণে যার মান আমরা বের করি এর মান বের করছি, তো যার মান আমরা বের করি তার তাকে প্রথমে তার দিকটা পুরোটা ফাঁকা করব, ওই দিক থেকে সংখ্যাগুলোকে অন্যদিকে পাঠাবো, আর সেই সংখ্যাকে আমি বাঁ দিকে রাখার চেষ্টা করব। তো আমি পুরো সমীকরণটাকে উল্টিয়ে দিই, বা 1 প্লাস 60/100 ইকুয়াল টু 2। এখানে কি করলাম? এদিকে যে সংখ্যা ছিল সেটাকে এদিকে নিয়ে এলাম, ওইদিকে যে সংখ্যা ছিল তাকে ওইদিকে নিয়ে গিয়েছি। নেক্সট, বা এইখান থেকে এক একটা সংখ্যাকে আমি আস্তে আস্তে করে পাঠাবো এই পাশে। এই 1টা এই পাশে হচ্ছে যোগ, যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হবে বিয়োগ। এদিকে পড়ে আছে কি বাকি সংখ্যাগুলো, মানে 60/100 ইকুয়াল টু 2 মাইনাস 1, বা 60/100 ইকুয়াল টু 2 মাইনাস 1 কত হবে দাদা? 1। একদম ঠিক কথা। এরপরে দেখো কি করব? এরপরে এর মান বের করছি তো, ঠিক? তাহলে 100 এদিকে হচ্ছে ভাগ, ওইদিকে হবে গুণ, তাহলে 6p ইকুয়াল টু 1 ইন্টু 100, 100, বা গুণ করে কত হবে? 100, তাহলে 60 ইকুয়াল টু 100, বা p ইকুয়াল টু 100/6। তো সময় হচ্ছে 100/6, এটাকে কাটাকুটি করবো এবার আমরা, 2 দিয়ে কাটছি, 50, একে 2 দিয়ে কাটলে 3, তাহলে t এর মান কত বেরোচ্ছে? বা p সমান 50/3। এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, কি করে করব? 50 কে ভাগ করব 3 দিয়ে, একে 3, 2 শূন্য, 3 6 18, বিয়োগ করে 2। কি মনে রেখেছি আমরা? যে ভাগ ফল, এক ফলটাকে আমরা সামনে দিই, তাহলে যেটা ফল 16, 16টাকে সামনে লিখবো আমরা। তাহলে এখানে কি লিখবো? ভাগ ফলটাকে সামনে, ভাগ শেষটাকে উপরে, ভাগ শেষ হচ্ছে 2, আর যেটা দিয়ে ভাগ করেছি সেটা নিচে, এত। তাহলে t সমান 6, 6 পূর্ণ 2 এর 3। এই পর্যন্ত হলো আমাদের অঙ্ক। এবার দেখো আমার কাজ এইখানে শেষ হয়নি, এখানে কি করব? আমি এটাকে তাহলে কত সময় সমান কত হচ্ছে লিখবো আমি, অ্যান্সার পেয়ে গিয়েছি যে সময় সমান, সময় সমান
16 হবে এখানে, 16 পূর্ণ 2-3 এত বছর, এটাকে আমি লিখতে পারি 16 বছর যুক্ত 2-3 বছর। এই যে 2-3 বছর আছে না, এটাকে মাসে চেঞ্জ করব। তো দেখো মনে আছে আমরা মাস থেকে বছরে নিয়ে যাই 12 দিয়ে ভাগ করে, তো বছর থেকে মাসে নিয়ে যাব 12 দিয়ে গুণ করে। তাহলে এখানে যা আছে 16 বছর তো বছরের মতোই থেকে গেল, বছর যুক্ত 2/3 ইন্টু 12, এটাকে করে দিলাম আমরা মাস। তাহলে কি বললাম, আমরা যেভাবে মাস থেকে বছরে যাওয়ার জন্য 12 দিয়ে ভাগ করি, একই রকম ভাবে বছর থেকে মাসে আসার জন্য 12 দিয়ে গুণ করব। কাটাকুটি হবে, 3 একে 3, 3 4 12। তাহলে আমার উত্তর কত বেরোচ্ছে, উত্তর বেরোচ্ছে এখানে 16 বছর যুক্ত 8, 2 আর 4 গুণ করে হচ্ছে 8 মাস। তাহলে পুরো উত্তর কি, যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, 16 বছর 8 মাসে দ্বিগুণ হবে, এইভাবে লিখতে পারো, বা এইভাবে 16 পূর্ণ 2-3। তাহলে লিখবো কি, কোনো টাকা 6% সরল সুদের হারে এত বছরে বছরে দ্বিগুণ হয়। বেশ, আমার অঙ্ক হয়ে গেল। ব্যাস, এই অঙ্কটাই এখানে হলো শেষ। নেক্সট 8 অঙ্কটাতে যাচ্ছি। 8 অঙ্কটাতে যাওয়ার আগে দেখো, এই চ্যাপ্টার শুরু হওয়ার সময় আমরা কি ভাবছিলাম, চ্যাপ্টারটা বিশাল সোজা হবে, তাই না? যেটা বটে, কিন্তু যতটা সোজা ভাবছিলাম, প্রথম দিকে আমরা কি ভাবছিলাম যে একটা সূত্র পড়েছি, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে I ইকুয়াল টু PRT/100। শুধু আর শুধুমাত্র এই ফর্মুলা ইউজ করব, আমাদের কাজ হয়ে যাবে। কিন্তু 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 আশেপাশে আমাদেরকে অনেক অনেক রকম বেসিক বেসিক জিনিস করতে হচ্ছে, যেগুলোর মধ্যে পড়ছে আমাদের মাসকে বছরে করা, নাকি না, তারপরে বছরকে বছর 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 বছরকে মাসে করা, তারপরে সময়গুলোর মধ্যে টাকা পয়সা এই ওই হ্যান ত্যান এরকম করে মিক্স করে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে ওই নিয়েই মিমটাতে কি বলা আছে, মিমটাতে বলা আছে যে প্রথম দিকে আমরা ভাবছি যে সিম্পল ইন্টারেস্টটা, প্রথম দিকে আমরা ভাবছি যে সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টার মানে সিম্পল ইন্টারেস্ট কিছুই নাই, সরল সুদ, অনেক সোজা হবে, একদম ফাটিয়ে রেখে দেবো চ্যাপ্টারটা। কিন্তু কিন্তু শেষ আস্তে আস্তে আমাদের একটা এইটা বইয়েরই অঙ্ক, তোমাদের 20 দাগের অঙ্ক, মানে কি লেখা আছে দেখো, একজন তার মেয়ের জন্য, দুটো মেয়ের জন্য ব্যাংকে কিছু টাকা রেখেছে, যখন এদের বয়স 18 হয়ে যাবে তখন কত টাকা পাওয়া যাবে সেটা বলতে হবে। ঠিক আছে, তাহলে যতটা সোজা ভাবছি অতটা নয়, সোজা তো বটেই অবশ্যই, কিন্তু বেসিক বেসিক জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে আর করে নিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট আসছি 8 অঙ্কটাতেই। মান্নান মিশ্রা কিছু টাকা ধার করার
বছর পরে দেখলেন ব্যয় সুদ সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে নির্ণয় করে। দেখো অঙ্কটা আগে বুঝি। অঙ্কটা বোঝার সময় আমি দেখো বলেছি যে কিছু একটা টাকা নিয়েছি, এটা হচ্ছে কিছু একটা টাকা। এই টাকার সুদ যেটা পাচ্ছি সেই সুদটা এই মোট টাকার 3/8 অংশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কোনো টাকার, ভেবে নাও আমি বের করছি, 100 টাকার, আচ্ছা আচ্ছা না 800 নিচ্ছি, আমি উদাহরণ নিচ্ছি। 8 ভেবে নাও যে আমার আসল আছে, ভেবে নাও, অ্যান্সার এটা নাও হতে পারে, ভেবে নাও অ্যান্সারটা 800। ঠিক আছে, তাহলে যে 800 টাকা, সে ব্যাংক কিছু টাকা ধার করেছে 6 বছর পরে। কত বছর? 6 বছর পরে এই টাকার সুদ কত হবে? এই টাকার সুদ হয়ে যাবে এই 800 টাকার 3/8 অংশ। তো যে কোনো সংখ্যার অংশ কি করে বের করে, সে কি করে বের করে, সেই সংখ্যার সাথে তার অংশটা গুণ করে। তাহলে কাটাকুটি করে 100 পেলাম, তাহলে আসছে আমার 300। তাহলে এই অঙ্ক অনুযায়ী এই 800 টাকার 6 বছর পরে সুদ হবে 300 টাকা। বোঝা গেছে? এবার আমাকে বের কি করতে হবে, এখানে দেখো সরল সুদের হার বলা নাই, তাহলে আমাকে সরল সুদের হারটা বের করতে হবে। তো আমি ধরে নেবো যে টাকাটা ছিল পি টাকা, তো 6 বছর পরে সুদ কত হবে? এই 6 বছর পরে সুদটা হবে পি এর 3/8 অংশ, হ্যাঁ কি না? তাহলে আমি কিছু করবো না, এটাই এর সুদ। তাহলে সুদের জায়গাতে পি ইন্টু 3/4 বসিয়ে দেবো। আর আসল তো পি নিয়েছি, সময় আমাকে বলে দিয়েছে 6 বছর, আর সরল সুদের হারটা আমি কিছু একটা ধরে নেবো, পি আর পি কেটে যাবে। মানে আমাকে একটা জিনিস, একটা সংখ্যাকে কাটতে হবে, এটা হচ্ছে কথা। আমি যেহেতু কার মান বের করছি, আর এর, তো আমাকে শুধু আর রাখতে হবে, বাকি যে কোনো চলকে সমীকরণ থেকে সরাতে হবে। দাদা অর্ধেক অর্ধেক বোঝা গেল, অর্ধেক অর্ধেক বোঝা গেল না, কোনো অসুবিধা নাই। আমি তো অঙ্ক করবো, এখন তো এই জিনিসগুলো এমনি এমনি বলছিলাম। তাহলে দেখো, আমি ধরবো আসল সমান, ধরিটাকে লিখবে দাদা, ধরি আসল সমান পি টাকা। তাহলে প্রশ্ন হিসাবে 6 বছর পরে সুদ কত হবে? সুদ হবে পি টাকার 3/8 অংশ, তাহলে এত টাকা। সময় কত দিয়েছে? সময় দেওয়া আছে 6 বছর। সুদের হার দেওয়া নেই, তাহলে যেটা ধরতে হবে সেটা, সেই জিনিসগুলো এক পাশে লিখতে হবে আমাকে। তাহলে কি কি ধরেছি? আসল সমান পি টাকা ধরেছি, আর একটা ধরেছি আমি, আর একটা ধরতে হবে সরল সুদের হার। সরল সুদের হার সমান R%। তাহলে আসল সমান পি টাকা, সরল সুদের হার সমান R%, সময় সমান 6 বছর, সুদ সমান পি ইন্টু 3/8। কেন 3/8 হলো? কারণ আমাকে কোশ্চেনই বলা আছে যে 6 বছর পরে মোট টাকার 3/8 অংশ হয়ে যাবে কি, মোট টাকার 3/8 অংশ হয়ে যাবে সুদটা। ঠিক, তাহলে আমি কি লিখতে পারি প্রশ্ন অনুসারে? আই ইকুয়াল টু পিটিআর বাই 100। আই মানে হচ্ছে সুদ, তাহলে সুদ কত? পি ইন্টু 3/8 ইকুয়াল টু পি আর টি। পি মানে, পি কে পি ধরেছি, টি মানে সময়, সময় হচ্ছে 6 বছর, আর মানে হচ্ছে সরল সুদের হার, যেটা আর হবে বাই 100। এবার এখানে দেখো খেয়াল করার জিনিস, আমাকে বের কার মান করতে হবে? আমাকে বের করতে হবে এই আর এর মান। তাহলে এই আর এর মানটা রেখে আমি বাকি আর কি চল আছে, আর একটা চল আছে আমাদের পি। তাহলে এই পিটাকে আমাকে সরাতে হবে। দেখো এই লাইনেই সরে যাবে, কেন? কারণ ওই পাশেও পিটা গুণ আকারে আছে, এই পাশেও গুণ আকারে আছে, তো পি কেটে যাবে। পরে কি আছে? পরে আছে বা 3/8
ইকুয়াল টু 6r/100। বজ্র গুণ করতে পারি, বজ্র গুণ মানে কি এটার সাথে এটা গুণ করে এক পাশে লিখবো, এটার সাথে এটা গুণ করে আরেক পাশে লিখবো। তার আগে কিছু কাটা যাচ্ছে কিনা দেখে নিচ্ছি, হ্যাঁ যাবে। তাহলে এটা 2 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, এটাকে 2 দিয়ে কাটছি তো 50। তাহলে লিখতে হবে আমাকে বা 3/8 ইকুয়াল টু 3r/50, 50। বা এখানে বজ্র গুণন করব, বজ্র গুণন মানে হচ্ছে এই দুটো সংখ্যাকে গুণ করব, গুণ করে কি পাবো, গুণ করে আমি পাবো 8 ইন্টু 3r ইকুয়াল টু, এই দুটো গুণ করে কি পাবো 3 ইন্টু 50। বা এই দুটো সংখ্যা গুণ করে হবে 24 আর ইকুয়াল টু এই দুটো সংখ্যা গুণ করে হবে 150। আচ্ছা গুণ না করলেও হতো, ঠিক আছে, মানে এইখান থেকে সংখ্যাটা আমি এদিকে পাঠি যদি কাটাকুটি করতাম বেশি সুবিধা হতো। দেখো এখানে আমি করছি, তাহলে কি করব পরের লাইনে, এই পুরো সংখ্যাটা মানে 8 আর 3 এই দুটো সংখ্যাটা কি হচ্ছে আর এর সাথে গুণ হচ্ছে, অন্য পাশে আসলে কি হবে ভাগ হবে। তাহলে এই পাশে পড়ে থাকবে শুধু আর, লিখছি বা, এই পাশে শুধু পড়ে থাকবে আর ইকুয়াল টু, আগে থেকে কি আছে ওই পাশে 3 ইন্টু 50, আর এই দুটো সংখ্যা এই পাশে হচ্ছে গুণ, ওই পাশে গেলে হবে ভাগ, তাই নিচে যাবে সংখ্যাটা 3 ইন্টু 8। তাহলে 3 3 কেটে গেল, এটাকে 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে আমি পাবো 4, এখানে আমি লিখবো 4, আর একে 2 দিয়ে কাটলে পাবো 25। তাহলে বা আর সমান 25/4, যেটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ যদি করি, নিজে একবার করার চেষ্টা করো দেখি। কত আছে, 25 কে ভাগ করতে হবে 4 দিয়ে, 4 6 24। তাহলে আর সমান সরল সুদের হার কত হবে, আর সমান 6টা ভাগছে, ভাগফল তো সামনে 1/4, এত পার্সেন্ট। তাহলে লাস্ট উত্তরে লিখতে হবে আমাকে যে সুদের হার হচ্ছে, সুদের হার হলো, সুতরাং সুদের হার সমান 6.14%। আমার অঙ্ক হয়ে গেল এখানে শেষ। এবার আসছি 9 নাম্বার অঙ্কে। তার আগে এটা একবার দেখে নি কি আছে। সিম্পল ইন্টারেস্ট, নামটার মধ্যে সিম্পলটা কেন আছে, সিম্পল থাকার কারণ হচ্ছে যে এখানে কি বলে, প্রিন্সিপালটা মানে আসলটা বলে যে আমি দাঁড়িয়ে আছি, আমি কোথাও চেঞ্জ হব না, আর ইন্টারেস্ট বলে যে টাইম চলে এসছে, আমাকে হাঁটতে হবে, মানে আমাকে বেড়ে যেতে হবে। তাহলে সরল সুদ কষাতে কি হয়, এটা সুদ, সুদ টাইম টু টাইম বেড়ে যায়, আর প্রিন্সিপাল মানে আসলটা আস্তে আস্তে ওই জায়গাতেই থাকে, ঠিক আছে। তো চলো, আরো অঙ্ক আছে, এগুলো আবার পরে করব। 9 দাগের আছে, 10 দাগের আছে, আরো আছে, এগুলো আমরা পরে করব। আজকে কটা অঙ্ক হলো, আজকে এইটা, আচ্ছা এটাকে সাজানো হয়নি যে। তো চলো আজকে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। দেখো তোমাদের এই যে ক্লাসে যা যা করানো হচ্ছে না, এই যে লেখাগুলো, এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ এর লিংক আছে, ওই লিংকে তোমরা পেয়ে যাবে, ওখানে গিয়ে ডাইরেক্ট তোমরা ডাউনলোড করে নিতে পারো এই লেখাগুলো। চলো বাই।